হ্যালো এইচএসসি 25 ব্যাচ, তোমাদের সবার কি অবস্থা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি বিগত ফিজিক্স নিয়ে তোমাদের যে ক্লাসগুলো দিয়েছিলাম এগুলো থেকেই কিন্তু ম্যাক্সিমাম বোর্ডে প্রায় 20+ মার্ক কমন চলে এসেছিলো। এগুলো ইউটিউবেও তোমরা জানিয়েছো বা ফেসবুকেও জানিয়েছো। তো আজকে আমি তোমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপারে ওয়ান শর্ট এমসিকিউ ক্লাস নিব। এই ক্লাসটি যদি মনোযোগ সহকারে তোমরা দেখো তাহলে কিন্তু আল্লাহর রহমতে এখান থেকেও ম্যাক্সিমাম এমসিকিউ তোমরা কমন পাবা। তো তোমরা অনেকেই বলো, ভাই আপনি বোর্ডে এমসিকিউ লাইনগুলো কেন লেখেন, এমসিকিউ কেন লাইন বাই লাইন ওইভাবে একটা একটা করে কেন সলভ করে দেন না? ভাই তোমরা যদি এই লাইনগুলো খুব ভালো করে পড়ো তাহলে তোমাদের ওই 400, 500, 600 এমসিকিউ করার দরকার নাই। এখান থেকেই ইনশাল্লাহ তোমরা প্রায় এমসিকিউগুলোই কিন্তু কমন পাবা। তো চলো শুরু করা যাক। কেমিস্ট্রি ফার্স্ট পেপারের প্রথম আমরা যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। তো দেখো এখানে রাসায়নিক পরিবর্তনের ফার্স্ট যে লাইনটা লেখা আছে সবুজ রসায়ন অর্থাৎ গ্রিন কেমিস্ট্রি। এই গ্রিন কেমিস্ট্রির নীতি কয়টি? এটি কিন্তু প্রায় সময় পরীক্ষায় চলে আসে। গ্রিন কেমিস্ট্রির নীতি কয়টি? গ্রিন কেমিস্ট্রি নীতি হলো 12টি। তারপর দেখো এই গ্রিন কেমিস্ট্রি সূচনা হয়েছিল কত সালে? গ্রিন কেমিস্ট্রি সূচনা হয়েছিল 1991 সালে। তারপর গ্রিন কেমিস্ট্রির তাৎপর্য, অধিক তাৎপর্যপূর্ণ নীতি কোনটি? গ্রিন কেমিস্ট্রির অধিক তাৎপর্যপূর্ণ নীতি কোনটি? এটা হচ্ছে সর্বোত্তম অ্যাটম ইকোনমি। এখন কক্ষ তাপমাত্রা ও চাপে গ্রিন কেমিস্ট্রি কি বলে? বিক্রিয়াগুলো সংগঠন করার পূর্বে বা সংগঠনের জন্য গ্রিন কেমিস্ট্রি কি বলে? গ্রিন কেমিস্ট্রি সবসময় বলে কক্ষ তাপমাত্রা ও চাপে বিক্রিয়া সংগঠনের চেষ্টা করা হয়। গ্রিন কেমিস্ট্রিতে কি করা হয়? কক্ষ তাপমাত্রা ও চাপে বিক্রিয়া সংগঠনের চেষ্টা করা হয়। তারপর একমুখী বিক্রিয়ার শর্ত কি? এখন বিক্রিয়া দিকের উপর নির্ভর করে বিক্রিয়া কত প্রকার? বিক্রিয়া হচ্ছে দুই প্রকার, একটা হলো একমুখী, আরেকটা হচ্ছে উভমুখী। তো একমুখী বিক্রিয়ার শর্ত কি? একমুখী বিক্রিয়ার শর্ত হচ্ছে একমুখিতা। আমি যে লাইনগুলো লিখে দেই ভাইয়া, এগুলো হলো মোস্ট ইম্পর্টেন্ট লাইন তোমাদের জন্য। এগুলো যদি খুব ভালোভাবে তোমরা পড়ো বা খুব ভালোভাবে এখানে দেখে যাও বা শুনেও যাও তাও কিন্তু ম্যাক্সিমাম এমসিকিউ কমন পাবা। তো রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য কি? এখান থেকে কিন্তু বহুপদী এমসিকিউ প্রায় সময় চলে আসে রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য। তো এখানে যে কয়েকটা ওয়ার্ড আমি লিখে দিয়েছি এগুলো খুব মনোযোগ সহকারে তোমরা দেখবা। দেখো এখানে রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য উভমুখিতা, তারপর কি? গতিবেগ, বিক্রিয়ার অসম্পূর্ণতা, সাম্যের অবস্থান, সংগঠনের ক্ষেত্র, নিয়ামকের প্রভাব, অনুঘটকের প্রভাব। এই কয়েকটা বৈশিষ্ট্য তোমরা অবশ্যই খুব ভালো করে মাথায় রাখবা। এখান থেকে কিন্তু বহুপদী এমসিকিউ চলে আসে। তারপর দেখো এখানে অ্যামোনিয়া কোন পদ্ধতিতে প্রস্তুত করা হয়? এটা প্রস্তুত করা হয় হেবার বস পদ্ধতিতে। এখন অ্যামোনিয়া প্রস্তুতের জন্য এখানে প্রভাবক কি কি ইউজ করা হয়? মেইন প্রভাবক যেটা থাকে সেটা কি? ফেরাস থাকে এখানে, বা আয়রন চূর্ণ থাকে। তারপর সহায়ক প্রভাবক হিসাবে এখানে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড নেওয়া হয় বা মলিবডেনামও কিন্তু নেওয়া হয়। তারপর দেখো সালফিউরিক অ্যাসিড, এই সালফিউরিক অ্যাসিডটা কোন পদ্ধতিতে প্রস্তুত করা হয়? এই সালফিউরিক অ্যাসিডটা কিন্তু স্পর্শ পদ্ধতিতে প্রস্তুত করা হয় এবং সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির এখানে প্রভাবক কি ইউজ করা হয়? ভ্যানাডিয়াম পেন্টা অক্সাইড। এরপর ভাইয়া লাসাতেলিয়ার নীতিতে প্রভাবক কয়টা থাকে? এখানে তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রা থাকে। তো এই তাপমাত্রার ভিত্তিতে বিক্রিয়া আবার কত প্রকার বলো দেখি তোমরা? তাপমাত্রার ভিত্তিতে বিক্রিয়া কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে তাপ উৎপাদী আর একটা হচ্ছে তাপহারী। এখন তাপ উৎপাদী বিক্রিয়া কি? যেখানে তাপটা উৎপন্ন হবে, এবং তাপহারী তাপ যেখানে হারাবে সেটা কি হবে? তাপহারী। তো তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচটা কি থাকবে? ঋণাত্মক থাকবে। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচটা কি থাকবে? ঋণাত্মক থাকবে। এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবা তোমরা। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে এখানে ডেলিসটা কি থাকবে? ঋণাত্মক থাকবে। এটা খুব ভালো করে মনে রাখবা তোমরা। এখন দেখো এই তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে ডেলিসটা কি থাকবে? প্লাস থাকবে। এখন দেখা যাক লাসাতিলের নীতিতে তাপ উৎপাদী বিক্রিয়াতে তাপমাত্রা বাড়াইলে বা কমাইলে কি কি প্রভাব দেখা যায় বা কি কি ঘটতে পারে, এটা কিন্তু সিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস। তো দেখো এই জায়গায় তাপ উৎপাদী বিক্রিয়াতে তাপমাত্রা যখন বাড়াবে বিক্রিয়া কি হবে? পশ্চাৎমুখী, অর্থাৎ উৎপাদ থেকে বিক্রিয়কের দিকে আসবে। আর তাপমাত্রা যখন কমাবা তখন বিক্রিয়াটা কি হবে? বিক্রিয়া হবে সম্মুখমুখী, অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে যাবে। তো দেখো তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে এখন কি? তাপহারী বিক্রিয়াতে তাপমাত্রা যখন বাড়াবা তোমরা তখন বিক্রিয়াটা কি হবে? সম্মুখমুখী হবে, অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে যাবে। এবং তাপমাত্রা কমাইলে বিক্রিয়াটা কি হবে? পশ্চাৎমুখী হবে। এখন প্রায় সময় তোমাদের এমসিকিউ তো চলে আসে চাপ নিয়ে, অর্থাৎ লাসাতিলের নীতির যে চাপ আছে এই চাপ নিয়ে। এখানে কি কখন চাপের প্রভাব থাকবে না? কখন থাকবে না বলো দেখি? যখন মোল সংখ্যা সমান হবে এবং বিক্রিয়ক ও উৎপাদ যখন কঠিন হবে তখন কিন্তু চাপের প্রভাব থাকবে না। এই বিষয়টা খুব ভালো করে তোমরা মাথায় রাখবা। এরপর দেখো তোমাদের উৎপাদ ও বিক্রিয়কের সক্রিয় ভরের অনুপাতকে আমরা কি বলি? সাম্য ধ্রুবক বলি।
বিক্রিয়ক এবং উৎপাদের সক্রিয় ভরের অনুপাতকে আমরা কি বলি? সাম্য ধ্রুবক। সক্রিয় ভর ঘনমাত্রা দ্বারা প্রকাশিত হলে, সক্রিয় ভর মোলার ঘনমাত্রায় প্রকাশিত হলে তাকে আমরা কি বলি? কেসি বলি, কেসি। এই কেসি এবং কেপির ম্যাথগুলো তোমরা খুব ভালোভাবে কিন্তু করে যাবা, এখান থেকে মাস্ট বি একটা সিকিউ কমন পাবা তোমরা। তারপর দেখো, সক্রিয় ভর আংশিক চাপে প্রকাশিত হলে তাকে আমরা কি বলি? কেপি বলি। এবং কেপি ও কেসি মান চাপ ও ঘনমাত্রা দিয়ে কিন্তু প্রভাবিত হয় না, এটা এমসিকিউ খুব গুরুত্বপূর্ণ একটা কথা। কেপি ও কেসি এর মান চাপ ও ঘনমাত্রা দ্বারা কিন্তু প্রভাবিত হয় না। তারপর কেপি এবং কেসি এর যে সূত্রটা আছে এটা অবশ্যই তোমরা খুব ভালো করে মুখস্থ করে নিবা। কেপি ইকুয়াল কেসি আরটি ডেল এন। এখানে ডেল এন দ্বারা কি বুঝাবে? ডেল এন দ্বারা বুঝাবে উৎপাদের মোল সংখ্যা, অর্থাৎ ডেল এন দ্বারা কি বুঝাবে? উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা। আমি কিন্তু এখানে তোমাদের পিএইচ নিয়ে যে শর্টকাটে ম্যাথগুলো করা যায় বা পিএইচ যে ম্যাথগুলো থাকবে এগুলো দেখার সাথেই তোমরা অ্যান্সার করে দিতে পারবা, এটাও কিন্তু আমি তোমাদেরকে শিখাই দিব আজকে। তো দেখো ভাইয়েরা, আমি এখানে কিছু পিএইচ এর ম্যাথ নিয়ে এসেছি যা তোমরা দেখা মাত্রই সলভ করতে পারবা। এই পিএইচ গুলো কিভাবে করবা এটা আমি দেখাই দিচ্ছি তোমাদেরকে। তো দেখো এখানে 0.001 মোলার নাইট্রিক অ্যাসিডের পিএইচ কত এটা বলছে। এখানে হাইড্রোজেন কয়টা আছে? দেখো একটা আছে হাইড্রোজেন। আর এখানে যদি এইরকম থাকে 0.001 অর্থাৎ 1 যদি থাকে উল্লেখ, এইরকম পয়েন্টের পর যদি 1 থাকে তারপর হিসাব করবা এখানে কয় ঘর আছে। 1 2 3 4টা, অর্থাৎ পয়েন্টের উপর কয় ঘর আছে? 4 ঘর। তাহলে ওটার পিএইচ কত হবে? 4 হবে। তাহলে কি তোমাদের ম্যাথ করতে হচ্ছে? না ভাইয়া, তোমাদের ম্যাথ করতে হবে না, তোমরা দেখবা আর পিএইচ এর ম্যাথগুলোর অ্যান্সার দাগাবা তোমরা এমসিকিউ এর মধ্যে। এরপর দেখো দেওয়া আছে, যদি সবসময় তো আর 0.1 থাকবে না, অন্যরকমও থাকবে। তো দেখো 0.005 মোলার সালফিউরিক অ্যাসিডের পিএইচ কত, যদি এইরকম বলে তখন কি করবা? এখানে কি আছে? হাইড্রোজেন কয়টা আছে? 2টা আছে এখানে হাইড্রোজেন। তাহলে এ কি করবা? এই 2 দ্বারা এটাকে গুণ করে দিবা। 2 দ্বারা কি করবা? গুণ করবা। গুণ করলে কি হবে? 0.01 হবে। অর্থাৎ পিএইচ এর মান কত হবে? দেখো দশমিকের উপর কয় ঘর আছে? 2 ঘর। তাহলে পিএইচ এর মান কত হবে? 2 হবে। দেখো একদম শর্টকাট উপায়ে তোমরা পিএইচ এর ম্যাথগুলো করতে পারতেছো। তারপর দেখো 0.0005 মোলার ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ কত। তাহলে এটা কি করবা? এখানে পিএইচ চাইছে, তো এখানে হাইড্রোক্সাইড কয়টা আছে? 2টা। 2 দ্বারা আবার এটাকে গুণ করে দাও। গুণ করলে কত পাবা? 0.001। অর্থাৎ এটা পিওএইচ কি হবে? পিওএইচ কিন্তু 3 হবে, কারণ পয়েন্টের পর কয় ঘর আছে? 3 ঘর। তাহলে সেটার পিওএইচ এর মান কি হবে? 3 হবে। আবার তোমরা পিএইচ ইকুয়াল কি জানো? পিএইচ ইকুয়াল তোমরা জানো, এখানে আরেকটা পিএইচ এর সূত্র জানো তোমরা, পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল 14। আমি কিন্তু তোমাদের এই সিকিউ ভিডিওতে পিএইচ এর যতগুলো সূত্র আছে সবগুলোই কিন্তু লিখে দিয়েছি, তোমরা ওই ভিডিওটি চাইলে দেখে আসতে পারো। ওটা দেখলেই তোমাদের পিএইচ এর যতগুলো ফর্মুলা আছে সবগুলোই কিন্তু তোমাদের হয়ে যাবে। তো দেখো পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল 14। এখানে পিওএইচ এর মান কত পাইছিলাম? 11। পিওএইচ এর মান পাইছিলাম আমরা 11 পাইছিলাম। তো তোমরা ইয়াক করো, এখানে 14 মাইনাস 11 অর্থাৎ পিএইচ এর মান কি হবে? এখানে সরি, পিওএইচ এর মান আমরা এখানে পাইছিলাম 3। কত পাইছিলাম? 3 পাইছিলাম। তাহলে পিএইচ এর মান কত হবে? পিএইচ এর মান হবে এই ম্যাথের ক্ষেত্রে 11। পিএইচ এর মান কত হবে? 11 হবে। অর্থাৎ এই ম্যাথের অ্যান্সার কি হবে? পিএইচ ইকুয়াল 11। পিএইচ ইকুয়াল কি হবে? 11 হবে। তো এরপর দেখো 2 × 10⁻5 মোলার নাইট্রিক অ্যাসিডের পিএইচ কত। যদি এইরকম থাকে তাহলে শর্টকাট উপায়ে তোমরা কিভাবে করবা সেটা দেখাই দিচ্ছি এখানে। দেখো এই যে এখানে tan ইনভার্স যেটা আছে এটাকে কি করবা? সামনে নিয়ে আসবা আর এটা লগ দিয়ে লিখে ফেলবা, যেটা মাল্টিপ্লাই থাকবে এটাকে কি করবা? লগ দিয়ে লিখবা তোমরা। তাহলে পিএইচ ইকুয়াল আমরা কি লিখতে পারবো? 5 মাইনাস লগ 2। 5 মাইনাস লগ 2। এই লগ 2 এর মান কত? লগ 2 এর মান হলো 0.3। লগ 2 এর মান কত? 0.3। তাহলে তোমরা অ্যান্সার কত পাচ্ছ? 4.7 পাচ্ছ। অর্থাৎ একটার পিএইচ এর মান কত হবে? 4.7 হবে। দেখো একবারেই শর্টকাট উপায়ে তোমরা কিন্তু এই পিএইচ এর ম্যাথগুলো সলভ করতে পারবা। তো ভাইরা, আমাদের কিন্তু প্রি এবং সেকেন্ড টাইম এডমিশন ব্যাচ ইতিমধ্যেই চালু হয়ে গেছে। তোমরা যারা এখানে এডমিট হতে চাও তাদের জন্য এটার কোর্স ফি কত? 1500 টাকা। এটার কোর্স ফি কিন্তু 4000 টাকা রাখা হয়েছিল, কিন্তু ফার্স্ট 100 জনের জন্য এটা কত? 1500 টাকা। বোর্ডে দেখানো নাম্বার বা আমাদের ফেসবুক পেজে তোমরা এডমিনের কাছ থেকে বিস্তারিত জেনে নিতে পারবা। তো দেখো এখন আমরা সেকেন্ড ম্যাথ যেটি সেটি দেখি। এখানে 0.003 মোলার সালফিউরিক অ্যাসিডের পিএইচ কত। এটার পিএইচ কিভাবে নির্ণয় করব? দেখো হাইড্রোজেন
কয়টা আছে? দুইটা আছে। তাহলে 2 দ্বারা এটাকে কি করবা? গুণ করে দিবা। গুণ করলে কত হবে? 0.006 হবে। তো এটাকে আমরা কি এইভাবে লিখতে পারি না? 6 × 10⁻³ দ্বারাও কিন্তু লিখতে পারি। তাহলে আগের মতো চলে যাও, এখানে 3টা সামনে নিয়ে আসো আর এই 6কে লগ দ্বারা লেখো। লগ 6 এর মান কত? 0.8। তাহলে এটা পিএইচ কত হবে? 2.2 হবে। তো দেখো সবসময় যে পিএইচ চাবে এমনটাও তো না, এইচ প্লাসের ঘনমাত্রা চাবে, ওএইচ আয়নের ঘনমাত্রা চাবে, তাহলে সেটা কিভাবে করব আমরা? তো দেখো এখানে পিএইচ ইকুয়াল 7.4 হলে, পিএইচ ইকুয়াল 7.4, এই 7.4 কার পিএইচ সেটা কি বলতে পারবে তোমরা? 7.4 হলো রক্তের পিএইচ। কার পিএইচ? রক্তের পিএইচ। তো এটাও কিন্তু মাথায় রাখবে, এটাও কিন্তু এমসিকিউতে দিয়ে দেয়। তো এখানে দেখো পিএইচ ইকুয়াল 7.4 হলে এইচ এর ঘনমাত্রা কত? এটা আমরা কিভাবে করব? যদি এরকম পয়েন্ট আকারে থাকে কোনো সংখ্যা, তাহলে সেটাকে আমরা পূর্ণ সংখ্যা ধরবো। প্রথমে কোন সংখ্যা ধরবো? পূর্ণ সংখ্যা। দেখো এখানে এটা পূর্ণ সংখ্যা কত? এটা পরের সংখ্যাটাই হলো 8। 8 - 0.6 করলে আমরা কিন্তু 7.4 পাবো। তো এটা কিভাবে লিখবো? 8 - 0.6 এর মান কি? log 4। কি? log 4। তাহলে আগের মতো আবার করে ফেলো, এই 4টাকে সামনে নিয়ে আসো আর ইনটু দিয়ে 10⁻8 লিখে ফেলো, তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা পেয়ে যাবা। এরপর দেখো পিএইচ ইকুয়াল 2.30 হলে ওএইচ আয়নের ঘনমাত্রা কত হবে? পিএইচ, তাহলে এটা কিভাবে করব? এটা এখন দেখো পিওএইচ ইকুয়াল আমরা কি জানি? এখানে পিএইচ এর মান দেয়া আছে আর উপরের সূত্রটা দেখাই দিছি তোমাদেরকে। পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল কত? 14। তাহলে পিওএইচ ইকুয়াল কি লেখা যাবে? 14 - 2.30। তাহলে এটা কি পাবো? 11.70 পাবো। তাহলে 11.70 পূর্ণ সংখ্যাটা নাও, এটা হবে 12। কত হবে? 12 - 0.3 করলে তোমরা কি পাবা? 11.70 পাবা। তাহলে আবার আগের মতো করো, এখানে 12 - log 2, 0.0 মান কত? log 2। তাহলে কি লেখা যাবে? 2 × 10⁻12 লেখা যাবে। এই 2টাকে সামনে লেখো আর এটাকে 10 এর পাওয়ার করে দাও, তাহলেই কিন্তু এখানে ওএইচ আয়নের ঘনমাত্রা পেয়ে যাবা। দেখো একদম শর্টকাট উপায়ে কিন্তু পিএইচ গুলো তোমাদেরকে আমি সলভ করে দিলাম। তো এই অধ্যায়ে আরো যেগুলো এমসিকিউ আকারে আসতে পারে ওই লাইনগুলো দেখা যাক এবার। দেখো একটু আগেই তোমাদেরকে আমি কিন্তু সূত্র এটা দেখিয়ে দিয়েছিলাম, কেপি ইকুয়াল কেসি আরটি ডেল এন। এখানে ডেল এন যখন 0 হবে, ডেল এন যখন 0 হবে তখন কেপি ও কেসি এর মান কি হবে? সমান হবে। এটা কিন্তু মাথায় রাখবা। আর কেসি এর একক কি হবে? কেসি এর একক কি? এটা কিন্তু প্রায় সময় তোমাদের এমসিকিউতে চলে আসে, কেসি এর একক। তো দেখো এখানে কেসি এর একক কি হবে? মোল পার লিটার। মোল পার কি হবে? লিটার হবে। তো এটা কিন্তু নির্ভর করবে ডেল এন মানের ওপর। ডেল এন এর যে মানটা আছে তার মানের ওপর নির্ভর করবে। ডেল এন এর মান যদি 2 হয় তখন কি হবে? মোল স্কয়ার লিটার ইনভার্স 2। যদি 3 হইতো তখন কি হইতো? এটার মান যদি 3 হইতো তখন কিন্তু এটা কি হইতো? মোল কিউব এল ইনভার্স 3। যদি 4 হয় তখন এখানে 4 দুটাতেই 4 বসাই দিবা, তাহলে হয়ে যাবে। এবার দেখো কেপি এর একক কি হবে? কেপি এর ক্ষেত্রে একটা এখানে বিক্রিয়া নিয়েছি, তোমাদের সব থেকে পরিচিত বিক্রিয়া অ্যামোনিয়া প্রস্তুতি। অ্যামোনিয়া কোন পদ্ধতিতে প্রস্তুত করা হয়? হেবার-বস পদ্ধতিতে, যা একটু আগেই কিন্তু তোমাদেরকে আমি পড়িয়েছি। তো দেখো এখানে কেপি এর একক কি হবে? N2+3H2। N2+3H2 এটা বিক্রিয়া করে কি হবে? অ্যামোনিয়া উৎপন্ন করবে 2NH3। তো এটা আমরা যে কেপি এর একক বের করব তার আগে ভরক্রিয়ার সূত্রটা জানতে হবে। ভরক্রিয়ার সূত্রটা কি? উৎপাদ ডিভাইডেড বিক্রিয়ক হবে। উৎপাদ ডিভাইডেড বিক্রিয়ক। তো এখানে দেখো উৎপাদ কি আছে? অ্যামোনিয়া আছে। তো এখানে চাপের ক্ষেত্রে অ্যামোনিয়াটা লিখলাম আর বিক্রিয়ক কি আছে? N2+3H2 এটা এখানে লিখলাম। আর এগুলোর সামনে যে মানটা থাকবে, যে সংখ্যাটা থাকবে, এটা কি হবে? পাওয়ার হিসাবে উপরে চলে যাবে। তো এটা দেখো উপরে কত আছে? 2 আছে। আর এটা এখানে গুণ করলে কত? 4। এটা এখানে 1 আর এখানে হলো 3। তাহলে কি হবে? এটা ইনভার্স 2 থাকবে। এখানে কি থাকবে? ইনভার্স 2, অর্থাৎ এটিএম ইনভার্স 2 হবে। কেপি এর একক কি হবে এখানে? এটিএম ইনভার্স 2। তো এই মানের উপর কিন্তু নির্ভর করবে আসলে এখানে ইনভার্স হিসাবে কত বসাবা তুমি। তো এবার দেখো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির আয়নিক গুণফলের মান কত? একদম মুখস্থ এটা। এখানে কত হবে? 7.5 × 10⁻14। 7.5 × 10⁻14। তাহলে বলো কক্ষ তাপমাত্রাটা কত? বলো দেখি তোমরা। তোমরা তো জানোই এটা কক্ষ তাপমাত্রা কত? 25 ডিগ্রি সেলসিয়াস। তো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা কক্ষ তাপমাত্রা পানির আয়নিক গুণফল কে ডাব্লিউ এর মান কত? কে ডাব্লিউ এর মান হলো 1 × 10⁻14। 1 × 10⁻14। আবার দেখো 25 বা কক্ষ তাপমাত্রায় বা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির পি কে ডাব্লিউ এর মান কত? এটা মান কিন্তু 14। তারপর দেখো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির পিএইচ কত? পানির পিএইচ তো জানো, কক্ষ তাপমাত্রা বা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির পিএইচ কত হবে? 7 হবে। বিশুদ্ধ পানির পিওএইচ কত? পিএইচ এবং পিওএইচ বিশুদ্ধ পানির ক্ষেত্রে কত হবে? 7 হবে। আর রক্তের পিএইচ একটু আগেই বললাম তোমাদেরকে 7.4 হবে। এখন নাইট্রোজেন যুক্ত সার, নাইট্রোজেন যুক্ত সার এই দুটো কিন্তু পরীক্ষায় মাঝে মাঝে দিয়ে দেয়। নাইট্রোজেন যুক্ত সার কোনটি, বা এখানে বহুপদীতে দিয়ে দেয় নাইট্রোজেন যুক্ত সার কি কি।
তো দেখো নাইট্রোজেনযুক্ত সার হলো মিউরেট অফ পটাশ ও অ্যামোনিয়াম সালফেট। এই দুটো নাম কিন্তু অবশ্যই মুখস্থ রাখবা। নাইট্রোজেনযুক্ত সার হচ্ছে মিউরেট অফ পটাশ ও অ্যামোনিয়াম সালফেট। এরপর উর্বর মাটির পিএইচ কত 7 থেকে 8 পর্যন্ত, উর্বর মাটির পিএইচ কত 7 থেকে 8 পর্যন্ত। আর অম্লীয় মাটির পিএইচ কি হবে 3 এর কম হবে। আর ক্ষারীয় মাটির ক্ষেত্রে পিএইচ কত হবে 10 এর বেশি হবে। তো এই অধ্যায়ে আরো কিছু এমসিকিউ আছে, সেগুলো তোমাদেরকে এখন দেখিয়ে দিব আমি। তো ভাইয়ারা দেখো বোর্ডে কিছু লাইন লিখেছে, এগুলো তোমাদের এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ। তো দেখো এখানে প্রথমে যে লাইনটা লেখা আছে, অক্সো অ্যাসিডের কেন্দ্রীয় মৌলের জ্বালন সংখ্যা বৃদ্ধির সাথে সাথে কি হবে অ্যাসিডের তীব্রতাও বৃদ্ধি পাবে। তো তোমরা তো জ্বালন সংখ্যা যেহেতু দুইটা বৎসর প্রায় ইন্টারমিডিয়েটে পড়েছ, অবশ্যই তোমরা জ্বালন সংখ্যা বের করতে পারো। তো দেখো এখানে HCl4 এর জ্বালন সংখ্যা কত +7 হবে, H2SO4 এর জ্বালন সংখ্যা কত হবে +6 হবে, HNO3 জ্বালন সংখ্যা কত হবে +5। তাহলে এভাবে তোমরা বাকিগুলো জ্বালন সংখ্যা বের করবা। তো দেখো এখানে অক্সো অ্যাসিডের কেন্দ্রীয় মৌলের জ্বালন সংখ্যা বৃদ্ধির সাথে সাথে কি হবে অ্যাসিডের তীব্রতাও বৃদ্ধি পাবে। এখানে প্রশ্ন আসতে পারে কোন অ্যাসিডের তীব্রতা বেশি বা কোন অ্যাসিডের তীব্রতা কম, এটা আমরা কিভাবে নির্ণয় করব? ওই যে অপশনগুলো দেয়া থাকবে প্রশ্নে, ওই অপশনগুলো যদি তোমরা জ্বালন সংখ্যা বের করো তাহলেই কিন্তু অ্যাসিডের তীব্রতা কম বা বেশি নির্ণয় করতে পারবা। যার জ্বালন সংখ্যা বেশি হবে সেই অ্যাসিডের তীব্রতা বেশি হবে, আর যার যে অ্যাসিডের জ্বালন সংখ্যা কম হবে ওই অ্যাসিডের তীব্রতাও কিন্তু কম হবে। তারপর দেখো ক্ষার ধাতুসমূহের অক্সাইড ও হাইড্রোক্সাইড যৌগের ক্ষার ধর্মিতা উপর থেকে নিচের দিকে বৃদ্ধি পাবে। অর্থাৎ তোমরা এখানে গ্রুপগুলো অবশ্যই মুখস্থ থাকবা। ক্ষার ধাতুর ক্ষেত্রে গ্রুপ কোনগুলো, গ্রুপ 1, গ্রুপ 1 হবে। তো এখানে যে মৌলগুলো আছে এগুলো অবশ্যই মাথায় রাখবা তোমরা, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম ও ফ্রান্সিয়াম। এগুলো উপর থেকে নিচের দিকে কি হবে অক্সাইড ও হাইড্রোক্সাইডের যোগের ক্ষার ধর্মিতা কি হবে বৃদ্ধি পাবে। তার মানে যত নিচে নামবা সেগুলো ক্ষার ধর্মী ততটা বেশি হবে। তাহলে ক্ষার ধর্মী কার বেশি? ফ্রান্সিয়ামের বেশি। এই ক্রমটাও অবশ্যই মাথায় রাখবা। অর্থাৎ উপর দিকে নিচের দিকে গেলে এখানে কি হবে ক্ষার ধর্মিতাও বৃদ্ধি পাবে। তো হ্যালো অ্যাসিডের তীব্রতার ক্রম, এই হ্যালো অ্যাসিডের তীব্রতার ক্রম কিন্তু মাঝামাঝি চলে আসে। এই গ্রুপটা অবশ্যই মুখস্থ রাখবা। গ্রুপ 17 ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তো এটা কোথায় থেকে শুরু হবে? আয়োডিন থেকে। আয়োডিনের সব থেকে বেশি, তারপর ব্রোমিনের, তারপর হলো ক্লোরিন, তারপর হলো কি ফ্লোরিনের। তো এখানে যেটা দেওয়া আছে হাইড্রোজেন আয়োডাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন ক্লোরাইড এবং হাইড্রোজেন ফ্লোরাইড, এভাবে তোমরা মাথায় রাখবা। তারপর দেখো L2O3 অম্লত্ব কত 6 হবে। এটা কিভাবে বের করবা? এখানে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে এগুলো গুণ করে যেটা হবে ওটাই হবে তার কি অম্লত্ব। এরপর দেখো SO4 মাইনাস আয়নের অনুবন্ধী অম্ল, এই কয়েকটা এখানে আমি যে তোমাদের 3টা লাইনের মতো লিখে দিয়েছি এটা এবং এদিকে দুটা, এটা অবশ্যই 4টা লাইন, মোট 4টা লাইন। এই 4টা লাইন অবশ্যই তোমরা খুব ভালো করে মাথায় রাখবে। এখান থেকে একটা হলেও এমসিকিউ কিন্তু কমন পাবা তোমরা। দেখো SO4 আয়নের অনুবন্ধী অম্ল কি সালফিউরিক অ্যাসিড এবং অনুবন্ধী ক্ষারক কি হবে SO4 2- হবে। তারপর দেখো NH3 যৌগের অনুবন্ধী অম্ল কি NH4+ কি হবে NH4+। H2 এর অনুবন্ধী অম্ল কি হবে H3O+। তারপর CO3- এর অনুবন্ধী ক্ষারক কি হবে CO3 2-। এগুলো কিন্তু অবশ্যই খুব ভালো করে তোমরা মনে রাখবা। তারপর দেখো দুর্বল ক্ষারক এবং দুর্বল অ্যাসিড যোগে কি হবে ক্ষারীয় বাফার হবে। এটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখবে, এটা এমসিকিউতে প্রায় সময় চলে আসে। কি হইতে হবে? দুর্বল ক্ষারক এবং তীব্র অ্যাসিড এবং দুর্বল ক্ষারকের সমানে কি হবে ক্ষারীয় বাফার হবে। তারপর মানবদেহের পিএইচ নিয়ন্ত্রণ করে কোনটি? এটা কিন্তু প্রায় সময় তোমাদের বহুপদীতে চলে আসে। মানবদেহের পিএইচ নিয়ন্ত্রণ করে কোনটি? এটা কি হবে? প্রোটিন বাফার, ফসফেট বাফার, কার্বনেট বাফার। তারপর তোমাদের অপশন হিসাবে এখানে দেওয়া থাকতে পারে এটা কোনটি বাফার হিসাবে কাজ করবে। তো তোমরা এখানে এই দুটা বিক্রিয়া অবশ্যই মাথায় রাখবা। এখানে CH3COOH প্লাস CH3COONA এটাও কিন্তু বাফার হিসাবে কাজ করবে। তোমরা সিকিউগুলো করার সময় কিন্তু অনেকেই দেখেছো, কিন্তু এটা দেখো নাই বললেই চলে। NO2 এটা কি হিসাবে কাজ করবে? বাফার হিসাবে কাজ করবে। তো ভাইয়া এখন আমরা যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কর্মমুখী রসায়ন, তোমাদের সব থেকে শর্ট অধ্যায় এবারের পরীক্ষার্থীদের জন্য। তো এই অধ্যায়ে আমি কিন্তু সিকিউ ক্লাসে আগেই তোমাদের বিক্রিয়াগুলো দেখিয়ে দিয়েছিলাম, ওই ক্লাসটি অবশ্যই তোমরা করে নিবা, তাহলে বিক্রিয়াগুলোতে আর সমস্যা হবে না। তো এবার দেখো কর্মমুখী রসায়নের ক্ষেত্রে তোমরা যেটা প্রস্তুত করছিলা সেটা হলো ভিনেগার। এই ভিনেগারটা কই থেকে প্রস্তুত করছিলা? অ্যাসিটিক অ্যাসিড থেকে। অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে আমরা কি বলবো? ভিনেগার বলবো। আর এখানে কত পার্সেন্ট পানি থাকবে? 90 থেকে 94%।
কত পার্সেন্ট পানি, 90 থেকে 94% পানি থাকবে। তারপর দেখো এখানে CH3COOH অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড প্লাস পানি, এটার মিশ্রণটা কি হচ্ছে, ভিনেগার হচ্ছে। এখন ভিনেগার দ্বারা পিকলিং পদ্ধতিতে খাদ্য কি সংরক্ষণ করা হবে, কোন পদ্ধতিতে, ভিনেগার দ্বারা কোন পদ্ধতিতে খাদ্য সংরক্ষণ করা হবে, এটা কিন্তু প্রায় সময় এমসিকিউতে চলে আসে। সেটা কি হবে, পিকলিং পদ্ধতিতে। তারপর দেখো এখানে যে দুটো লবণ নিয়েছি, NH4 2SO4 অ্যামোনিয়াম ফসফেট, অ্যামোনিয়াম সালফেট ও অ্যামোনিয়াম ফসফেট মল্ট ভিনেগার তৈরিতে এটি ব্যবহার করা হয়। মল্ট ভিনেগার বা কুইক ভিনেগার বলা হয়। এটা হলো, প্রথমটা হলো অ্যামোনিয়াম সালফেট আর তারপরটা হলো অ্যামোনিয়াম ফসফেট। আর এটা কি ইস্টের যে ইস্ট হলো এক প্রকার ব্যাকটেরিয়া, এটা বৃদ্ধিতে সহায়তা করে এই দুটো লবণ। তারপর দেখো জাইমেসের প্রভাবে ফার্মেন্টেশন প্রক্রিয়া ইনভার্ট চিনি হতে ইথানল প্রস্তুত করা হয়। অর্থাৎ জাইমেস এনজাইম, এটা কি এনজাইম, এর প্রভাবে ফার্মেন্টেশন প্রক্রিয়ায় ইনভার্ট চিনি হতে কি তৈরি করা হবে, ইথানল তৈরি করা হবে। তারপর চিনির সংকেতটা কি দেখো, C11H22O11, অবশ্যই ভালো করে মাথায় রাখবা। এখন আখ বা খেজুরের রসে কত পার্সেন্ট চিনি থাকবে, 16 থেকে 20% চিনি থাকবে। তারপর ভিনেগারে হাইড্রোজেন বন্ধন বিদ্যমান, যেহেতু একটা অ্যাসিটিক অ্যাসিড, এখানে H আছে, এই জন্য এটাকে কি বন্ধন বিদ্যমান, হাইড্রোজেন বন্ধন বিদ্যমান। তারপর দেখো ভিনেগার অম্লীয় পরিবেশে হাইড্রোজেন আয়ন প্রদানের মাধ্যমে ব্যাকটেরিয়া অ্যাক্টিভ সাইট নষ্ট করে। এই ব্যাকটেরিয়া অ্যাক্টিভ সাইট নষ্ট করার কারণেই কিন্তু খাদ্য সংরক্ষণ করা সম্ভব হয়, অর্থাৎ খাদ্য সংরক্ষণ করে ও খাবারের রুচি বৃদ্ধি করে। এই দুটো লাইন, এই দুটো পয়েন্ট অবশ্যই মাথায় রাখবা তোমরা। এরপর দেখো এখানে কিছু আন্তর্জাতিকভাবে অনুমোদিত অ্যান্টিঅক্সিডেন্ট নেওয়া হয়েছে, সেই নামগুলো, এই তিনটা নাম কিন্তু অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করে নিবা। BHA, BHT, TBHQ, এই তিনটা নাম, অর্থাৎ BHA, BHT, TBHQ হচ্ছে আন্তর্জাতিকভাবে অনুমোদিত অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্ট কি করা হয়, অ্যান্টিঅক্সিডেন্ট দ্বারা তেল ও চর্বি জাতীয় খাদ্য সংরক্ষণ করা হবে। তৈল ও চর্বি জাতীয় খাদ্য কি করা হবে, সংরক্ষণ করা হবে। তো এই অধ্যায়ের যে লাইনগুলো লিখে দিয়েছি আমি বোর্ডে, এই লাইনগুলো খুব ভালোভাবে যদি পড়ে নাও তোমরা, তাহলে কিন্তু এখান থেকে যে 2 থেকে 3টা এমসিকিউ থাকে অবশ্যই তোমরা কমন পাবা। তো দেখো ভাইয়েরা, আমি এবার যে অধ্যায়টি আলোচনা করব তোমাদের, সেটা হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। এটা ইন্টারমিডিয়েটে তোমরা অনেকেই পড়ো না অধ্যায়টা, বা অনেকেই কম পড়ো। তোমরা অনেকেই এত বড় অধ্যায় বা মুখস্থ করা লাগে বেশি থেকে ভয় পাও, কিন্তু এই অধ্যায় থেকে এমসিকিউ প্রায় 7 থেকে 8টা এমসিকিউ চলে আসবে। এতগুলো এমসিকিউ কি তোমরা ছেড়ে আসবে? অবশ্যই না। তো এই অধ্যায় থেকে কি কি লাইন পড়তে হবে ভাই, তোমরা একদম এগুলো মুখস্থ করে নিবা, তাহলে এখান থেকে মাস্ট বি, আমি যে বোর্ডে যে লাইনগুলো লিখে দিয়েছি অবশ্যই কমন পাবা তোমরা। তো দেখা যাক এখান থেকে পর্যায় সারণীর জনককে ম্যান্ডেলিভ, এবং সংশোধিত ইনি কি অনুসারে দিছিলেন, এই ম্যান্ডেলিভ পর্যায় সারণীটা দিছিলেন হলো পারমাণবিক ভর অনুযায়ী, কি অনুযায়ী, পারমাণবিক ভর অনুযায়ী দিছিলেন। এটাও কিন্তু মাথায় রাখবা। অর্থাৎ ম্যান্ডেলিভ যে পর্যায় সারণীটা আবিষ্কার করছিলেন সেটা দিছিলেন পারমাণবিক ভর অনুযায়ী, এবং কতটা মৌল নিয়ে দিয়েছিলেন, তিনি দিয়েছিলেন 63টা মৌল নিয়ে, 63। এবং তার পর্যায় সারণীতে কয়টা পর্যায় ছিল, 12টা পর্যায় ছিল। কয়টা পর্যায়, 12টা পর্যায় ছিল। এটা অবশ্যই মাথায় রাখবা তোমরা। আর সংশোধিত পর্যায় সারণী কে দিয়েছিলেন, সংশোধিত পর্যায় সারণী দিয়েছিলেন কে, পারমাণবিক সংখ্যা অনুযায়ী মোসলে, অবশ্যই এটা মনে রাখবা, মোসলে। আর আধুনিক পর্যায় সারণী কে দিয়েছিলেন, আধুনিক পর্যায় সারণী কিন্তু তৈরি হয়েছিল ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে। কার উপর ভিত্তি করে, ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে। তো এবার দেখো এখানে এখানে পর্যায় সারণীকে কয়টা ব্লকে ভাগ করা হয়েছে, 4টা ব্লকে, SPDF। এই SPDF এর মৌলের সংখ্যা কয়টা, এটা অবশ্যই মনে রাখবা। S এর মৌলের সংখ্যা কয়টা, S এর মৌলের সংখ্যা হচ্ছে 14টা, P এর হচ্ছে 36টা, D এর হচ্ছে 41টা, এবং F এর হচ্ছে 27টি। তারপর দেখো এখানে যে মৌলগুলো লেখা আছে, লিথিয়াম, ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম, অ্যালুমিনিয়াম, বেরিয়াম, সিলিকন, কার্বন, ফসফরাস, নাইট্রোজেন, সালফার, অক্সিজেন, ক্লোরিন, এগুলোর সম্পর্ক কি, এগুলোর সম্পর্ক হলো কর্ণ বরাবর। কি বরাবর সম্পর্ক, কর্ণ বরাবর। অবশ্যই এটা মাথায় রাখবা, কর্ণ বরাবর সম্পর্ক এদের, কর্ণ বরাবর সম্পর্ক। তারপর দেখো এখানে বেরিলিয়াম, আর্সেনিক, ক্লোরিন, পি ব্লক মৌল। অর্থাৎ পি ব্লক মৌল কোনটি, এটা কিন্তু প্রায় সময় এমসিকিউতে চলে আসে, বেশিরভাগ সময় এই তিনটা দিয়েই চলে আসছে, বেরিলিয়াম, আর্সেনিক, ক্লোরিন, এগুলো কোন ব্লকভুক্ত মৌল, পি ব্লকভুক্ত মৌল। এই ব্লকের মৌলকে কি বলা হবে, এই ব্লকের মৌলে কিন্তু অধাতুর সংখ্যায় বেশি থাকে। অর্থাৎ পি ব্লকের মৌলে কার সংখ্যা বেশি থাকবে, অধাতুর সংখ্যা বেশি থাকবে। এরপর দেখো পর্যায় সারণীতে 16 যে গ্রুপটা আছে, এদেরকে আমরা কি বলবো, চ্যালকোজেন
চ্যালকোজেন বলবো, এদেরকে কি বলবো? চ্যালকোজেন বলবো। তো এই ব্লকে যে মৌলগুলো আছে এগুলো মাথায় রাখবা। অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম এবং পোলোনিয়াম, এই পাঁচটা কি চ্যালকোজেন বলা হবে এখানে। তারপর দেখো অপধাতু, এখানে তোমাদের প্রশ্নে প্রায় সময় চলে আসে কোনটি অপধাতু, কোনটি অপধাতু? বেরিলিয়াম, সিলিকন, গ্যালিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি এবং টেলুরিয়াম, এগুলো কি হবে? অপধাতু হবে। এখানে যেটা দেয়া আছে ব্রোমিন, এরপর কি Br2, এটা কক্ষ তাপমাত্রায় কি হবে? তরল পদার্থ হবে। কক্ষ তাপমাত্রায় লাল তরল পদার্থ হবে। কি হবে? এটার বর্ণটা কি হবে? লাল হবে। তারপর ফসফরাস পেন্টা অক্সাইড, এটা কি হিসাবে ব্যবহার করা হয়? শুষ্ক কারক হিসাবে। তোমাদের এই অধ্যায় থেকে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট লাইন ওগুলোই কিন্তু আমি বোর্ডে লিখে নিয়েছি, এগুলো একদম মুখস্থ করে নিবা তোমরা। তারপর দেখো ডি ব্লকের প্রথম মৌল, ডি ব্লকের প্রথম মৌলকে স্ক্যান্ডিয়াম, ডি ব্লকের প্রথম মৌলকে স্ক্যান্ডিয়াম, এবং পারমাণবিক সংখ্যা ক্রম অনুসারে প্রথম অবস্থান্তর মৌল এটা কিন্তু টাইটেনিয়াম হবে। কি হবে? টাইটেনিয়াম হবে। তো দেখো এখানে অবস্থান্তর মৌল বা রঙিন যৌগ, অর্থাৎ রঙিন বা জটিল যৌগ কোনগুলো গঠন করবে? তোমরা জানো যাদের ডি অরবিটালে ইলেকট্রন বিন্যাস 1 থেকে 9 অর্থাৎ অবস্থান্তর মৌল হয় তারাই কিন্তু রঙিন যৌগ বা জটিল যৌগ গঠন করবে। এছাড়াও কিছু আছে যেগুলো তোমাদের এমসিকিউতে প্রায় সময় চলে আসে, সেগুলো কি কপার হাইড্রোক্সাইড, MnO2, COCl2, NiSO4 অর্থাৎ নিকেল সালফেট, এগুলো কিন্তু রঙিন যৌগ গঠন করবে। এছাড়াও কি আছে? কিছু আয়ন হিসাবে থাকে। কি হিসাবে? আয়ন হিসাবে Fe2+, Na2+, এই আয়নগুলোর ডি অরবিটাল অর্ধপূর্ণ থাকে বিধায় এগুলো কি যৌগ গঠন করবে? রঙিন যৌগ গঠন করবে। তারপর দেখো স্ফুটনাঙ্কের যে ক্রম দেয়া আছে এখানে অ্যামোনিয়া, তারপর হাইড্রোজেন ফ্লোরাইড এবং পানি, এই ক্রমটি কি সঠিক ক্রম? অবশ্যই এটা মনে রাখবা। অ্যামোনিয়া, তারপর লেস দেন হাইড্রোজেন ফ্লোরাইড, লেস দেন পানি, এটা অবশ্যই মনে রাখবা তোমরা। তারপর দেখো এখানে আমি 3টা আয়ন নিয়েছি, ম্যাগনেসিয়াম 2+, সোডিয়াম এবং ফ্লোরাইড আয়ন। এর মধ্যে ম্যাগনেসিয়াম 2+ আয়নিক আকার কি হবে? সব থেকে ছোট হবে এবং ব্যাসার্ধ কি হবে? কম হবে। তো দেখো ভাইয়েরা, আমাদের এখানে কিন্তু প্রি এবং সেকেন্ড টাইম এডমিশন কোর্স চালু হয়ে গিয়েছে। এটার কোর্স ফি রাখা হয়েছে মাত্র 4,000 টাকা তোমাদের জন্য। তো এটার ফার্স্ট 100 জন, তোমরা যারা ফার্স্ট 100 জনের মধ্যে পড়বা বা ফার্স্ট 100 জনের মধ্যে এডমিট হবা তাদের জন্য কোর্স ফি কত? 1500 টাকা। তারপর দেখো এখানে তোমাদের হ্যালোজেন গ্রুপের যে ক্রমটা এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবা, এটা প্রায় সময় এমসিকিউতে চলে আসে। হ্যালোজেন গ্রুপের ক্রম আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন এবং ফ্লোরিন। তারপর দেখো এখানে ক্ষারধর্মী অক্সাইড যেগুলো আছে, ক্ষারধর্মী অক্সাইড ম্যাগনেসিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইড, সিজিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম অক্সাইড, কপার অক্সাইড, ফেরাস অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, এগুলো কি হবে? ক্ষারধর্মী অক্সাইড হবে। তারপর এনও নাইট্রোজেন অক্সাইড, একটি প্রশম অক্সাইড, এটা কিন্তু প্রায় সময় এমসিকিউতে চলে আসছে। নাইট্রোজেন অক্সাইড কি? একটি প্রশম অক্সাইড। তারপর দেখো এখানে তোমাদের সব থেকে বেশি যে এমসিকিউটি চলে আসে সেটা কি? উভধর্মী অক্সাইড। এই উভধর্মী অক্সাইড যেগুলো আছে এগুলো কিন্তু খুব ভালো করে তোমরা মুখস্থ করে নিবা। সেটা কি কি? Al2O3, এটা সব থেকে বেশি আসছে তোমাদের উভধর্মী অক্সাইডে। তারপর ZnO, এটাও প্রায় সময় চলে আসে। আর এগুলো যেগুলো আছে এগুলো একটু কম আসে, তাও এগুলো মুখস্থ করে নিবা। SnO2, PbO, PbO2, এই কয়েকটা এখানে যে 5টা লিখে দিয়েছে উভধর্মী অক্সাইড, এগুলোর মধ্যেই কিন্তু তোমাদের চলে আসবে। তো এই 5টা উভধর্মী অক্সাইড এটা যদি পড়ো এখান থেকে মাস্ট বি একটা এমসিকিউ কিন্তু তোমরা কমন পাবা। তাই এই লাইনটা খুব ভালো করে মুখস্থ করে নিবা। তো দেখো ভাইরা, আমি এবার যে টপিক্সটি আলোচনা করব সেটা হচ্ছে সংকরায়ন। এই সংকরায়ন টপিক্স থেকে তোমাদের কিন্তু 2 থেকে 3টা এমসিকিউ চলে আসবে। তো এখানে তোমরা যেহেতু অ্যালকাইন চেনই, এগুলোর সংকরায়নগুলো মনে রাখবা। যে কোনো অ্যালকেনের যৌগ যদি থাকে, যে কোনো অ্যালকেনের যৌগ থাকলে সেটা কি হবে? sp3 হবে। তারপর অ্যালকিনের যৌগ থাকলে সেটা হবে sp2, অ্যালকাইনের যৌগ থাকলে হবে sp। এবং এদের বন্ধন কোণের মানটাও কিন্তু মুখস্থই রাখতে হবে তোমাদের। তো বন্ধন কোণ কত হবে? 109.5 ডিগ্রি, অ্যালকিনের ক্ষেত্রে 120, অ্যালকাইনের ক্ষেত্রে 180 ডিগ্রি হবে। তো এই সংকরায়নগুলো শর্টকাট উপায়ে তোমরা কিভাবে বের করবা সেটা দেখো। এখন সংকরায়নের ক্ষেত্রে এই সূত্রটা কিন্তু মাথায় রাখতে হবে। যদি তোমরা বের করতে চাও শর্টকাট উপায় তাহলে সূত্রটা অবশ্যই মাথায় রাখতে হবে। এখানে দেখো সংকরায়ন বা x ইকুয়াল এখানে হাফ ইন্টু ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ দেওয়া হয়েছে। এখন এই ভিটা কি? ভিটা হলো কেন্দ্রীয় পরমাণুর সংখ্যা, কেন্দ্রীয় পরমাণুর সংখ্যা। এমটা হলো একযোজীমূলক, একযোজীমূলক যে কয়টা থাকবে সেটা। আর সি দ্বারা কি বুঝাবে? ক্যাটায়ন সংখ্যা। আর এ দ্বারা বুঝাবে অ্যানায়ন সংখ্যা, অর্থাৎ প্লাস মাইনাস যেটা দেওয়া থাকবে, যদি প্লাস দেওয়া থাকে সেটা হচ্ছে ক্যাটায়ন আর মাইনাস দেওয়া থাকলে সেটা হলো অ্যানায়ন। এখন দেখো এখানে মিথেন অণুর সংকরায়নটা দেখাই দিচ্ছি তোমাদেরকে কিভাবে হবে। মিথেন অর্থাৎ কার্বনের কেন্দ্রীয় পরমাণু, কার্বনের কেন্দ্রীয় পরমাণু, এখানে কার্বনের
কেন্দ্রীয় পরমাণুর সংখ্যা কয়টা? কার্বনের কেন্দ্রীয় পরমাণুর সংখ্যা হচ্ছে 4টা। আর এখানে একযোজী মূলক কয়টা যুক্ত আছে? হাইড্রোজেন যেহেতু একযোজী, এই মূলকের সংখ্যা কয়টা? 4টা যুক্ত আছে। তাহলে এটা কত হবে? এটা হবে 4। আর 4 হলে কি হবে সেটা তোমরা জানো, sp3 হবে, sp3 হবে। এখন এখান থেকে শক্তিশালী লিগ্যান্ড এবং দুর্বল লিগ্যান্ডগুলো অবশ্যই মাথায় রাখবা। শক্তিশালী লিগ্যান্ড NH3COCN, এগুলো কি শক্তিশালী লিগ্যান্ড হবে। আর দুর্বল লিগ্যান্ড কি? H2O, পানি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, এগুলো। এখন তোমাদের লিগ্যান্ডের সংখ্যাও কিন্তু মনে রাখতে হবে, অর্থাৎ এখানে সংক্রায়ণ থেকে অনেক সময় লিগ্যান্ডের সংখ্যাও বের করতে বলে। কিভাবে? দেখো, মনে করো sp দেওয়া আছে, বললো এটা লিগ্যান্ড কয়টা? sp এখানে কয়টা? 2টা। তাহলে এটা লিগ্যান্ড কি হবে? 2টা। এটা লিগ্যান্ডও হবে 2টা। এখন মনে করো কোনো কারণে দেওয়া আছে sp3, তাহলে এটা লিগ্যান্ড কয়টা? 4টা। কোনো কারণে দেওয়া আছে sp2, এটা লিগ্যান্ড কয়টা? 3টা। কথা বুঝছো? এখানে যে কয়টা থাকবে তোমরা এটা হিসাব করবা, এস কয়টা? একটা, পি কয়টা? একটা, তাহলে লিগ্যান্ড কয়টা? 2টা হবে, 2টার যোগফল করে দিবা। তারপর দেখো এস কয়টা? একটা, পি কয়টা? 3টা আছে, তাহলে এখানে মোট যোগ কত? 4টা। তাহলে এর লিগ্যান্ড কয়টা হবে? 4টা। এস কয়টা? একটা, পি কয়টা? 2টা, তাহলে যোগ করলে কত হবে? যোগ করলে 3 হবে। তাহলে এটা লিগ্যান্ড কয়টা? লিগ্যান্ড সংখ্যা হচ্ছে 3। অর্থাৎ এরকম যোগ করেই তোমরা বলে দিবা ওখানে লিগ্যান্ড সংখ্যা কয়টা আছে। তারপর দেখো এখানে কিছু সংকরায়নের ক্ষেত্রে কিছু বন্ধন কোণের মান লিখে নিয়েছে, এগুলো অবশ্যই তোমরা মুখস্থ করবা। পানির ক্ষেত্রে কত? 104.5 ডিগ্রি হবে। তারপর NH3 এর বন্ধন কোণ কত? 107 ডিগ্রি। H2S এর বন্ধন কোণ কত? 90.5 ডিগ্রি। তারপর দেখো PCl5 এর বন্ধন কোণ কত? 90। তারপর BeCl2 এর বন্ধন কোণ কত? 180 ডিগ্রি। এখন এখানে কয়েকটা আকৃতি লেখা আছে, তোমরা বই থেকে বাকিগুলোও দেখে নিবা, এবং পর্যায়বৃত্ত যে ধর্মগুলো লেখা ছিল এগুলো যেহেতু তোমরা 9-10 পড়ে আসছো ভালো করেই, ওই পর্যায়বৃত্ত ধর্মগুলো ওগুলো মনে রাখলেই হবে। বাম থেকে ডানে গেলে কি হয়, উপর থেকে নিচে আসলে কি হয়, জাস্ট এগুলো একটু মাথায় রাখলেই হবে তোমাদের। তারপর দেখো এখানে sp3d2 এটা কি রকম? অষ্টতলকীয়। এটা কি রকম? অষ্টতলকীয়। এখন AsF6 এটা তাহলে কি রকম আকৃতি হবে? অষ্টতলকীয় হবে। sp এর আকৃতি কি রকম? সরল রৈখিক। sp এর আকৃতি কি রকম? সরল রৈখিক। PCl5 এর আকৃতি কি রকম? ত্রিকোণাকার পিরামিড হবে। তারপর দেখো হ্যালোজেনের সক্রিয়তা ক্রম। হ্যালোজেনের সক্রিয়তা ক্রমটা অবশ্যই তোমরা মাথায় রাখবা। হ্যালোজেনের সক্রিয়তা ক্রমে কি হবে? আয়োডিন গ্রেটার দেন ব্রোমিন গ্রেটার দেন ক্লোরিন গ্রেটার দেন ফ্লোরিন হবে। তারপর এখানে ফ্লোরিন বেশি কি হবে? পানিতে দ্রবণীয়। ফ্লোরিনটা কি হবে? পানিতে বেশি দ্রবণীয় হবে। তো আমি এই অধ্যায় থেকে যে লাইনগুলো তোমাদেরকে দেখাই দিলাম বা যেগুলো বোঝাই দিলাম, এগুলোই যদি খুব ভালোভাবে দেখো তাহলেই কিন্তু এই অধ্যায় থেকে যতগুলো এমসিকিউ থাকুক না কেন তোমরা প্রায়গুলোই কিন্তু কমন পাবা। তো দেখো ভাইরা, আমরা এবার যে অধ্যায় দেখো ভাইরা, আমি এবার যে অধ্যায়টি আলোচনা করব সেটা হচ্ছে গুণগত রসায়ন। এখান থেকে কি কি এমসিকিউ আসতে পারে সেটা তোমাদেরকে দেখাই দিব। তো দেখো এখানে প্রথমে তোমাদের যে এমসিকিউটা আসতে পারে সেটা হলো পরমাণুর স্থায়ী কণিকা। পরমাণুর স্থায়ী কণিকা। পরমাণুর স্থায়ী কণিকা কয়টি? বলো দেখি। পরমাণুর স্থায়ী কণিকা হচ্ছে 3টি। কি কি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলো কি? পরমাণুর স্থায়ী কণিকা। এখন তোমাদের বোর্ডে যেমন একটা এমসিকিউ চলে আসছিল পরমাণুর অস্থায়ী কণিকা। পরমাণুর অস্থায়ী কণিকা কোনটি? পরমাণুর অস্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা কোনটি হবে? অস্থায়ী কণিকা হবে মেসন। অস্থায়ী কণিকা মেসন। তো দেখো এখানে আরেকটা আছে তোমাদের, সেটা কি? ভারী কণিকা। ভারী কণিকা কি? ভারী কণিকা কোনটি? ভারী কণিকা কোনটি তোমরা জানো? Ha242+, এটাকে কি বলা হবে? আলফা কণা বলা হবে। এটা কোথায় ইউজ করা হয়েছিল বলো দেখি? এটা হলো রাদারফোর্ডে আলফা কণা বিক্ষেপণ পরীক্ষায় কিন্তু এটা ব্যবহার করা হয়েছিল। এটা কি? ভারী কণিকা। এটা কি? ভারী কণিকা। আরেকটা আছে, সেটা কি বলো দেখি? ভারী কণিকার মধ্যে আরেকটা আছে, সেটা হলো D2O, Ac242+, এটা কি ভারী কণিকা বা এটাকে আলফা কণাও বলা হবে। এখন এখানে রাদারফোর্ডের যে পরীক্ষাটা করছিলেন সেখানে যে পদ্মাটা ইউজ করছিলেন সেটা কিসের ছিল? রাদারফোর্ডের পদ্মাটা কিসের ছিল? এটা অর্থাৎ রাদারফোর্ডের পরমাণু মডেলের যে পদ্মাটা ছিল সেটা কিসের? সেটা হলো জিঙ্ক সালফেট, জিঙ্ক সালফাইডের। এটা কি? এটার বর্ণ কি রূপ? এটার বর্ণ হচ্ছে সাদা। এটার বর্ণ কি? এটার বর্ণ হচ্ছে সাদা। তো তারপর দেখো এই যে এখানে He242+, এখানে কি কি থাকবে? এখানে 2টা প্রোটন থাকবে এবং 2টা নিউট্রন থাকবে। 2টা প্রোটন ও 2টি নিউট্রন থাকবে। তারপর তোমাদের এখান থেকে যে টপিকসটি পড়তে হবে সেটা হলো আইসোট্রন, আইসোট্রন, আইসোটোপ, আইসোটোপ, আইসোবার।
তো দেখো এখান থেকে আইসোটোন লাস্টে কি আছে, দন্তান্ন আছে, অর্থাৎ নিউটন সংখ্যা যাদের সমান হবে তারা কি হবে, পরস্পরের আইসোটন হবে। তারপর কি আছে, আইসোটপে প আছে, অর্থাৎ যাদের প্রোটন সংখ্যা সমান হবে তারা কি হবে, পরস্পরের আইসোটপ হবে। আইসোবার লাস্টে কি আছে, র আছে, অর্থাৎ যাদের ভর সংখ্যা পরস্পর সমান হবে তারা কি হবে, আইসোবার হবে, একে অপরের কি হবে, আইসোবার হবে। তারপর দেখো এখানে প্রধান শক্তি স্তরের অরবিটাল সংখ্যা তোমরা কিভাবে বের করবা। প্রধান শক্তি স্তর অরবিটাল সংখ্যা হলো এন স্কয়ার, আর ইলেকট্রন সংখ্যা যদি, অর্থাৎ একটা অরবিটালের সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে সেটা কিভাবে বের করবা, 2n স্কয়ার দিয়ে, এগুলো দিয়েই কিন্তু বের করতে পারবা। অর্থাৎ এটা হলো অরবিটাল সংখ্যা আর এটা হচ্ছে অরবিটালে ইলেকট্রন, সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা। এই দুটো সূত্র অবশ্যই মাথায় রাখবা। তারপর দেখো তোমাদের প্রায় সময় এমসিকিউ একটা এরকম চলে আসে, 4p ও 5s কোথায় আগে ইলেকট্রন প্রবেশ করবে, এটা কিভাবে বের করবা তোমরা, দেখো এটা কিভাবে বের করবা, n প্লাস এল এর নীতি অনুযায়ী, কিন্তু বের করতে পারবা। দেখো এখন কিভাবে বের করবা এটা। 4p আমরা কি জানি, sp d এফ, এখানে এস এর মান কত হবে, 0 হবে, পি এর মান 1, ডি এর মান 2, এফ এর মান হচ্ছে 3। তাহলে দেখো এটা যদি এন প্লাস এল এর নিয়ম আমরা প্রয়োগ করি তাহলে কি হবে, 4 প্লাস পি এর মান কত, 1, তাহলে এটা কত হচ্ছে, 5 হচ্ছে। তারপর দেখো 5 প্লাস এস এর মান কত, 0, তাহলে এটাও কত হচ্ছে, 5। যেহেতু দুটারই শক্তির মান কি হচ্ছে, একই হচ্ছে, তাহলে কোনটাতে আগে যাবে বলো দেখি, যেখানে এন এর মান কম, অর্থাৎ এটাতে কি আছে, এটা হলো এন এর মান, এই এন এর মান যেখানে কম সেখানেই কি হবে, ইলেকট্রনটা আগে প্রবেশ করবে। জাল টাকা শনাক্তকরণে কোন রশ্মি ইউজ করা হয়, জাল টাকা শনাক্তকরণে, অর্থাৎ জাল টাকা শনাক্তকরণে কোন রশ্মি ইউজ করা হয়, ইউভি। জাল টাকা শনাক্তকরণে ইউভি রশ্মি ইউজ করা হয়। তারপর তোমাদেরকে আমি কিন্তু সিকিউতে কি দেখাই দিছিলাম, এখানে দৃশ্যমান আলোগুলো দেখাই দিছিলাম। দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত, দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ যেগুলো দেখা যাবে এই দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য হবে 380 থেকে 780 ন্যানোমিটার, 380 থেকে 780 ন্যানোমিটার। তারপর যে সিরিজগুলো ছিল এই সিরিজের মধ্যে কোনটি দৃশ্যমান বলো দেখি, এই সিরিজের মধ্যে কিন্তু বামারটা কি হবে, দৃশ্যমান হবে। আমি কিন্তু এগুলো তোমাদেরকে সিকিউতে দেখাই দিয়েছিলাম। তো দৃশ্যমান আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য এগুলো কিন্তু সিকিউ ক্লাসে আমি লিখে দিয়েছিলাম, আর এই বামারটা যে দৃশ্যমান এটাও কিন্তু সিকিউ ক্লাসে দেখিয়ে দিয়েছিলাম। আবার কেএসপি এবং কেআইপি কিভাবে বের করবা সেটাও কিন্তু বলে দিয়েছিলাম সিকিউ ক্লাসে। এখন দেখো তোমাদের আরেকটা শনাক্তকরণ বিক্রিয়া থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, নেসলার বিকারক হিসাবে কোনটি ইউজ করা হয়, নেসলার বিকারকে কোনটি ইউজ করা হয়, NH4+, অ্যামোনিয়াম 4+, এটা কি নেসলার বিকারক হিসাবে ইউজ করা হয়, নেসলার বিকারক হিসাবে NH4+, এটা কি নেসলার বিকারক। তো এই অধ্যায় থেকে আমি তোমাদেরকে যেগুলো বললাম এগুলোই যদি তোমরা ভালো করে দেখো তাহলে এখান থেকে কিন্তু যেগুলো এমসিকিউ আসুক না কেন তোমরা সেগুলো কি সলভ করতে পারবা। তো ভাইয়ারা এই ক্লাসটি যদি তোমরা পুরোটি দেখে থাকো তাহলে কিন্তু এমসিকিউ ইনশাল্লাহ প্রায়গুলোই কিন্তু কমন পাবা। তো ক্লাসটি যদি ভালো লেগে থাকে তোমরা তোমার বন্ধুদের মাঝেও ক্লাসটি শেয়ার করে দিও।